বিবিসি নিউজ ডেস্কে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পর বিস্তারিত। বাংলাদেশের সবথেকে এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা বড় 9টি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম জানিয়ে দিব। বিক্ষোভ দমনে সেনাবাহিনীর অস্বীকৃতি হাসিনার ভাগ্য নির্ধারণ করে দেয় রয়টার্সের প্রতিবেদন। এরপর জানিয়ে দিব, বিপদে পড়লে সেনাবাহিনীর সহায়তা পেতে যোগাযোগ করবেন যেসব নম্বরে। আরো জানিয়ে দিব, ডক্টর ইউনূস বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরবেন। এদিকে গোপালগঞ্জে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ আওয়ামী লীগের। আরো জানিয়ে দিব, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নিয়ে খুব চাপাচাপিতে যাবেন না বিএনপি। এবং জানিয়ে দেব, সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদ করায় বিএনপি নেতার উপর হামলা, আহত 6। এবং জানিয়ে দেব, তরুণ প্রজন্মের উপর আস্থা রাখতে বললেন সার্জিস। আরো জানিয়ে দিব, 24 ঘন্টার মধ্যে সকল পুলিশ সদস্যকে নিজ নিজ কার্যালয়ে যোগদানের নির্দেশ। সর্বশেষ জানিয়ে দেব, শেখ হাসিনাকে দেশে এনে শাস্তির মুখোমুখি করতে হবে বলছে নূর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। বিক্ষোভ দমনে সেনাবাহিনীর অস্বীকৃতি হাসিনার ভাগ্য নির্ধারণ করে দেয় রয়টার্সের প্রতিবেদন। বাংলাদেশে ব্যাপক বিক্ষোভের মুখে দীর্ঘদিনের নেতা শেখ হাসিনা হঠাৎ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগের রাতে সেনাপ্রধান তার জেনারেলদের সঙ্গে বৈঠক করেন। সিদ্ধান্ত নেন কারফিউ বলবৎ রাখতে সেনারা বেসামরিক লোকদের ওপর গুলি চালাবেন না। বৈঠকের আলোচনা সম্পর্কে জানেন এমন দুজন সেনা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পরদিন সকালে শেখ হাসিনার সরকারি আবাস গণভবনে যান। প্রধানমন্ত্রীকে তিনি জানান, তিনি দেশ জুড়ে যে কারফিউ ডেকেছেন তা বাস্তবায়নে তার সেনারা অপারগ। বিষয়টি সম্পর্কে ব্রিফ করা হয়েছে এমন একজন ভারতীয় কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। ওই ভারতীয় কর্মকর্তা বলেন, বার্তাটি পরিষ্কার ছিল, শেখ হাসিনার প্রতি আর সেনাবাহিনীর সমর্থন ছিল না। ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের মধ্যকার অনলাইন বৈঠকের বিশদ বিবরণ এবং শেখ হাসিনার কাছে দেওয়া বার্তা আগে প্রকাশিত হয়নি। ওই বৈঠক আর বার্তায় ফুটে উঠেছিল তিনি সেনাবাহিনীর সমর্থন হারিয়েছেন। এসব বিষয়ের ব্যাখ্যা থেকে বোঝা যায়, হাসিনার 15 বছরের শাসনকালে তিনি ভিন্ন মত খুব কমই সহ্য করেছেন। গত সোমবার তিনি বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার পর তার এমন বিশৃঙ্খল শাসনকাল আকস্মিকভাবে শেষ হয়ে গিয়েছিল। গত রোববার দেশব্যাপী সংঘর্ষে কমপক্ষে 91 জন নিহত এবং শতাধিক আহত হওয়ার পরে দেশব্যাপী অনির্দিষ্টকালের কারফিউ জারি করা হয়েছিল। জুলাইয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভ শুরু হওয়ার পর সবচেয়ে প্রাণঘাতী দিন ছিল এটি। সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল সামি উদ্দৌলা চৌধুরী রোববার সন্ধ্যার আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি একে যে কোনো বিশৃঙ্খলার পর হালনাগাদ তথ্য নিতে নিয়মিত বৈঠক হিসেবে বর্ণনা করেন। সেই বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে আর প্রশ্ন করলে তিনি বিস্তারিত জানাননি। শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করা যায়নি। তার ছেলে ও উপদেষ্টা সজীব ওয়াজেদের মন্তব্য পাওয়ার জন্য বারবার অনুরোধ জানানো হলেও তিনি সাড়া দেননি। তবে জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলেতে গতকাল মঙ্গলবার রাতে প্রকাশিত এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ বলেন, শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়েছিলেন একদিন আগে। আমরা কয়েকজন শুধু জানতাম তিনি ঘোষণা দেবেন। তিনি পদত্যাগ করেছেন এবং সংবিধান অনুযায়ী যাতে ক্ষমতা হস্তান্তর হয় সেটাই ছিল তার পরিকল্পনা। তবে যখন তারা ওই গণভবনের দিকে মার্চ করা শুরু করলো তখন আমরা ভয়ে বললাম, আর সময় নেই, তোমার এখনই বেরিয়ে যেতে হবে। বার্তা সংস্থা রয়টার্স শেখ হাসিনার শাসনের শেষ 48 ঘন্টার পরিস্থিতি বোঝার জন্য গত সপ্তাহের ঘটনাবলী সম্পর্কে অবগত 4 জন সেনা কর্মকর্তা এবং এসব ঘটনা কাছ থেকে দেখেছেন এমন 2টি সূত্র সহ 10 জনের সঙ্গে কথা বলেছে। বিষয়টির সংবেদনশীলতার কারণে তাদের অনেকেই নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন। শেখ হাসিনা গত 30 বছরের মধ্যে 20 বছর ধরে বাংলাদেশ শাসন করেছেন। হাজারো বিরোধী নেতা কর্মীকে গ্রেপ্তারের পর গত জানুয়ারিতে তিনি 4র্থ মেয়াদে নির্বাচিত হন। এই নির্বাচন তার প্রধান প্রতিদ্বন্দ্বীরা বর্জন করেছিল। উচ্চ বেকারত্বের মধ্যে প্রবলভাবে লোভনীয় সরকারি চাকরিতে কোটা সংরক্ষণের জন্য আদালতের রুলের জেরে বিক্ষোভের সূত্রপাত হওয়ার মধ্য দিয়ে ক্ষমতার ওপর তার কঠোর নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ করা হয়। সিদ্ধান্তটি প্রত্যাহার করা হয়েছিল, কিন্তু বিক্ষোভ দ্রুত হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে রূপ নেয়।
বিপদে পড়লে সেনাবাহিনীর সহায়তা পেতে যোগাযোগ করবেন যেসব নম্বরে। বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। যে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড, হানাহানি ও প্রাণ নাশের হুমকির সম্মুখীন হলে কাছের সেনাবাহিনী ক্যাম্পে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। এক্ষেত্রে মিথ্যা তথ্য প্রদান ও গুজবে আতঙ্কিত হয়ে সেনাবাহিনীকে বিভ্রান্ত করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। আজ বুধবার বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়। বিজ্ঞপ্তিতে সেনাবাহিনীর ক্যাম্পের সহায়তা পাওয়ার জন্য নিম্নলিখিত নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। ঢাকা মহানগর, ঢাকার লালবাগ, ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, আগারগাঁও, মহাখালী, তেজগাঁও, এলিফ্যান্ট রোড ও কাঁটাবন 01769051838। ঢাকার গুলশান, বাড়িধারা, বনানী, বসুন্ধরা, বাড্ডা, রামপুরা, শাহজাহানপুর, উত্তর খান, দক্ষিণ খান ও বনশ্রী 01769013102। ঢাকার মিরপুর 1 থেকে মিরপুর 14, খিলক্ষেত, উত্তরা ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর 01769024210। ঢাকার মতিঝিল, সেগুন বাগিচা, কাকরাইল, শান্তিনগর, ইস্কাটন, রাজারবাগ, পল্টন, গুলিস্তান ও পুরান ঢাকা 01769092428। ডক্টর ইউনূস বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরবেন। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস আগামীকাল বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরবেন। দায়িত্বশীল একটি সূত্রে এ খবর জানা গেছে। মোহাম্মদ ইউনূস বর্তমানে ফ্রান্সের প্যারিসে আছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে দেশে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে 3 বাহিনীর প্রধান এবং সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একটি দল বৈঠকে বসে। বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গতকালই ইউনূস সেন্টারের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেবেন। ডক্টর ইউনূস বিবিসিকে বলেছেন যে শিক্ষার্থীরা এত ত্যাগ স্বীকার করেছেন, তারা যখন এই কঠিন সময়ে আমাকে এগিয়ে আসার অনুরোধ করেছেন, তাহলে আমি কিভাবে তা প্রত্যাখ্যান করি। অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা কত হবে, কারা এতে জায়গা পাবেন, এ বিষয়ে এখনো সুনিশ্চিত কোনো তালিকা পাওয়া যায়নি। বেশ কিছু তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, তবে এগুলোর বিষয়ে সুনিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। গোপালগঞ্জে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ আওয়ামী লীগের। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিয়েছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতারা। আজ বুধবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের বেদিতে দাঁড়িয়ে তারা এই শপথ নেন। শপথ বাক্য পাঠ করান জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান। শপথ বাক্যে বলা হয়, শেখ হাসিনার ওপর ঘটে যাওয়া সব ধরনের অন্যায়ের প্রতিশোধ নেবেন তারা। এর আগে নেতাকর্মীরা মাজার কমপ্লেক্সের মসজিদে জোহরের নামাজ শেষে আওয়ামী লীগের সভাপতি ও সদস্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করেন। পরে এক প্রতিক্রিয়ায় জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান বলেন, আমরা আন্দোলনের মাধ্যমে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনব। জামায়াত বিএনপি যে নৈরাজ্য সৃষ্টি করছে, আমরা তা রুখে দেব। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক GM সাহেব শাহাবুদ্দিন আজম বলেন, আমরা যতদিন পর্যন্ত আমাদের নেত্রীকে দেশের মাটিতে ফিরিয়ে আনতে না পারব, ততদিন আমরা ঘরে ফিরব না। প্রয়োজনে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলব। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নিয়ে খুব চাপাচাপিতে যাবে না বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা কারা হবেন তা নিয়ে খুব চাপাচাপিতে যাবে না বিএনপি। আর নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার বিষয়ে তাদের কোনো আপত্তি নেই। দলটি চাচ্ছে রাষ্ট্র পরিচালনায় যে শূন্যতা তৈরি হয়েছে তা দ্রুত পূরণ হোক। গতকাল মঙ্গলবার সকালে বিএনপির নীতি নির্ধারণী পর্ষদ স্থায়ী কমিটির সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয় বলে দলটির দায়িত্বশীল একাধিক সূত্র জানিয়েছে। দলটির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা মনে করেন, ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর যে অস্থিরতা চলছে, সেটি নিরসনে দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং উপদেষ্টাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়া জরুরি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ প্রথম আলোকে বলেন, আজকের এই পরিবর্তন ছাত্রদের রক্তঝরা আন্দোলনের ফসল। আমি ব্যক্তিগতভাবে মনে করি
ছাত্রদের চাওয়ার সঙ্গে থাকাটাই উত্তম। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের যে প্রক্রিয়া চলছে সেটিকে বিএনপি ইতিবাচক হিসেবে দেখছে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ দীর্ঘস্থায়ী হলে তা নিয়ে তখন আপত্তি তুলতে পারে দলটি। সংবিধানের ধারাবাহিকতা বজায় রাখতে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চায় বিএনপি। এখন কোটা সংস্কার আন্দোলনের নেতাদের মতামতের সঙ্গে বিএনপি ভিন্ন মত পোষণ করবে না। গতকাল গুলশানের কার্যালয়ে বিএনপি সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ ভেঙে দিয়ে স্বল্পতম সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার আহ্বান জানান। এর কয়েক ঘন্টার মধ্যে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু প্রথম আলোকে বলেন, দেশের রাষ্ট্র ক্ষমতার যে শূন্যতা তৈরি হয়েছে সেটি অতি দ্রুত পূরণ হওয়া দরকার, কারণ পুরো দেশ এখন অরক্ষিত। এ কারণে আইন শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। তিনি বলেন, এতদিন পুলিশ গুম, খুন, চাঁদাবাজি, গ্রেপ্তার বাণিজ্যের কারণে নৈতিক অবস্থান হারিয়ে এখন নিজেদের গুটিয়ে নিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিলে এই অনিশ্চিত পরিস্থিতির পরিবর্তন আসবে। জানা গেছে বিএনপির রাষ্ট্রযন্ত্রকে চাপে রাখতে মাঠের কর্মসূচি শুরু করবে। আজ বুধবার বেলা 2টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ হবে। এতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেবেন। সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদ করায় বিএনপি নেতার ওপর হামলা, আহত 6। যশোরের কেশবপুর উপজেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, লুটপাট ও চাঁদাবাজি প্রতিরোধে ব্যবস্থা নেওয়ায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হোসেনের ওপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চালানো ওই হামলায় তার 6 জন সমর্থক আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, গত সোমবার সরকার প্রধান হিসেবে শেখ হাসিনার পদত্যাগের পর কেশবপুরের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সোমবার বেলা 3:30টার দিকে পাজিয়া বাজারের চাল ব্যবসায়ী বিকাশ চন্দ্র পালের বাড়িতে ভাঙচুরের পাশাপাশি তার ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালানো হয়। বিকাশ পাল দাবি করেন, তার গোদাম থেকে 200 বস্তা চাল, 450 বস্তা খৈল, 250 বস্তা ভুসি এবং 250 বস্তা আটা লুট হয়। এছাড়া নগদ 9 লাখ টাকাও লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এই ঘটনার পর বিকাশ পালের বাড়িতে যান বিএনপি নেতা আবুল হোসেন। এ বিষয়ে বিকাশ পাল আরো জানান, দুর্বৃত্তরা তার ব্যবসা প্রতিষ্ঠান লুট করে ক্ষান্ত হয়নি। গত সোমবার ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে আরো 2 লাখ টাকা চাঁদা দাবি করেন নতুন হাট এলাকার রিপন নামের এক ব্যক্তি। পরে রিপন তার কাছ থেকে 50,000 টাকাও নেন। বিষয়টি জানতে পেরে গতকাল বিকেলে রিপনকে ডেকে পাঠান আবুল হোসেন, তাকে ওই টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন। এরপর গতকাল সন্ধ্যা 7:30টার দিকে পাজিয়া বাজার থেকে কেশবপুর শহরের রওনা হলে নতুন হাট মোড় এলাকায় রিপনের নেতৃত্বে 15 থেকে 20 জন আবুল হোসেনের ব্যবহৃত মাইক্রোবাসে পেছন থেকে হামলা চালায়। এ সময় তার গাড়ির পেছনের কাঁচগুলো ভেঙে দেওয়া হয়। আবুল হোসেনের দাবি, সামনের দিকের আসনে থাকায় তার কোনো ক্ষতি হয়নি, তবে গাড়ির পেছনে থাকা তার 6 জন সমর্থক আহত হন। তাদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন 5 জন। তারা হলেন ইমরান, সোহান, লিটন, ইউনুস ও ইয়াসিন। তরুণ প্রজন্মের ওপর আস্থা রাখতে বললেন শারজিস। তরুণ প্রজন্মের ওপর আস্থা রাখতে বললেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শারজিস আলম। বুধবার বিকেলে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এই আহ্বান জানান তিনি। পোস্টে শারজিস লিখেছেন, ট্রাফিক থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা, নিরাপত্তা থেকে দেশের সংস্কার অনেক তো দেখলেন, এবার না হয় দেশ গঠনের দায়িত্বে তরুণ প্রজন্মের ওপর আস্থা রাখলেন। এর আগে তিনি জানান, আজ রাতের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের চূড়ান্ত রূপরেখা ঘোষণা করা হবে। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারে কারা থাকবেন এ নিয়ে চলছে নানা আলোচনা। এরই মধ্যে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যা চূড়ান্ত হয়েছে। মঙ্গলবার রাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার প্রস্তাবে সম্মতি দেন তিনি। এখন প্রশ্ন হলো, অন্তর্বর্তীকালীন এই সরকারে আর কারা থাকছেন? সরকার গঠনের জন্য এরই মধ্যে একটি প্রাথমিক তালিকাও রাষ্ট্রপতির কাছে দেওয়া হয়েছে সমন্বয়কদের পক্ষ থেকে, যেখানে 10 থেকে 15 জন রয়েছে বলে জানা গেছে। সূত্রমতে তালিকায় থাকা বাকিরা হলেন ডক্টর সালেউদ্দিন আহমেদ, ওয়াহিউদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, ডক্টর শাহদ্দিন মালিক, ডক্টর তাসনিম আরেফা সিদ্দিকী, মোহাম্মদ তৌহিদ হোসেন, শহীদুল্লাহ খান বাদল, অধ্যাপক আসিফ নজরুল, আদিলুর রহমান, ব্যারিস্টার সারা হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান প্রমুখ। এর বাইরে বৈঠকে রাষ্ট্রপতি আরও একজন মুক্তিযোদ্ধা
মুক্তিযোদ্ধা সহ দুজনকে রাখার পরামর্শ দিয়েছেন। আর একজন সংখ্যালঘু ও একজন আদিবাসীও যুক্ত হতে পারেন। সমন্বয়কদের সূত্রে জানা যায়, ডক্টর ইউনূসের পক্ষ থেকেও তাদের ৩১ সদস্যের একটি তালিকা দেওয়া হয়েছে। দেশে ফেরার পর তার সঙ্গে আলোচনা করে বাকি উপদেষ্টাদের নাম চূড়ান্ত করা হবে রাষ্ট্রপতির কাছে প্রস্তাবনার জন্য। এদিকে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস আগামীকাল বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশে ফিরবেন। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুপুর 2:10 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার। বুধবার ইউনূস সেন্টার থেকে সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে। তারা জানায়, অলিম্পিক কমিটির আমন্ত্রণে বিশেষ অতিথি হিসেবে প্যারিসে গিয়েছিলেন ডক্টর ইউনূস। সেখানে তিনি চিকিৎসা নিয়েছেন। তার একটি ছোট অস্ত্রোপচার হয়েছে, সেই কারণে তার ফিরতে কিছুটা বিলম্ব হচ্ছে। 24 ঘন্টার মধ্যে সকল পুলিশ সদস্যকে নিজ নিজ কার্যালয়ে যোগদানের নির্দেশ। আগামী 24 ঘন্টার মধ্যে সকল পুলিশ সদস্যকে স্ব স্ব কার্যালয়ে যোগদানের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম। বুধবার বিকাল 4টার দিকে পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। নবনিযুক্ত আইজিপি বলেন, বৈষম্য বিরোধী ছাত্রদের যৌক্তিক আন্দোলনকে কেন্দ্র করে দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারেনি। এর কারণে অনেকেই ক্ষুব্ধ হয়েছেন। অনেকেই স্ব ইউনিটে নেই। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে আমরা নতুন করে শুরু করতে চাই। তাই সবাইকে আগামী 24 ঘন্টা অর্থাৎ 8ই আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে কর্মস্থলে ফেরার নির্দেশনা দেওয়া হচ্ছে। ছাত্র আন্দোলন দমনে অপারেশনাল ভুল ত্রুটি থাকার কথা স্বীকার করে আইজিপি বলেন, ছাত্র, সাধারণ মানুষ, পুলিশ সহ অনেকেই নিহত হয়েছেন। সবকিছুর জন্য আইজিপি হিসেবে আমি দুঃখ প্রকাশ করছি। শেখ হাসিনাকে দেশে এনে শাস্তির মুখোমুখি করতে হবে বলছে নূর। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে